খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএসএলের আয়োজক এফএসডিএল আপাতত তাদের শর্ত ছেড়ে দিতে রাজি হয়েছে। তারা ভারতীয় ফুটবল সংস্থাকে বকেয়া 12,50,00,000 টাকা দ্রুত মিটিয়ে দেবে। এরপর নতুন আয়োজক খুঁজতে হবে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে। আদালতে এফএসডিএল জানিয়েছে, আইএসএল বাবদ ফেডারেশনকে বছরে 50 কোটি টাকা করে দেয় এফএসডিএল। 4টি কিস্তিতে দেওয়া হয় টাকা। শেষ কিস্তির টাকা বাকি রয়েছে, সেই টাকা দ্রুত মিটিয়ে দেবে তারা। এরপর নিজেদের শর্ত ফিরিয়ে দিতে রাজি তারা। এই পরিস্থিতিতে অক্টোবরে নতুন দরপত্র দেবে ভারতীয় ফুটবল সংস্থা। শুধু ভারতীয় নয়, বিদেশের কোন সংস্থাও তাতে আগ্রহ দেখাতে পারে। 15 অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া হবে। তারপরে নতুন আয়োজকদের হাতে দায়িত্ব তুলে দেবে ফেডারেশন। এফএসডিএল বেশ ভালোভাবেই চাইছে আইএসএল এর দায়িত্ব তাদের হাতে থাকুক, কিন্তু কোনোভাবেই তারা ফেডারেশনের বর্তমান সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে কাজ করতে রাজি নয়। এফএসডিএল মনে করছে ফেডারেশনের নতুন কমিটিতে কোনোভাবেই আর কল্যাণ থাকবেন না। কল্যাণহীন নতুন কমিটি তৈরি হয়ে গেলে তারা পুরো দামে আইএসএল আয়োজনের জন্যই ঝাঁপাবে। ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়েছিল ফিফা। চিঠি না বলে সেটা পত্রবোমা বলাই ভালো। তারপর থেকে ভারতীয় ফুটবলের প্রবল হইচই শুরু হয়েছে। কল্যাণের বিরুদ্ধে শুরু থেকেই সরব হয়েছিলেন ভারতের প্রাক্তন ফুটবল তারকা বাইচুং ভুটিয়া। ফিফার উপর কিছুটা হতাশ তিনি। বাইচুং এর মতে, ফিফা যদি এরকম কড়া পদক্ষেপ আগে নিত তাহলে ভারতীয় ফুটবল এতটা খারাপ জায়গায় যেত না। বলছেন, আমি 3 বছর ধরে এটা নিয়ে চিৎকার করে আসছি। শুরু থেকে বলে আসছিলাম সংবিধান ছাড়া একটা অস্থায়ী কমিটি ফেডারেশন চালাচ্ছে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর আগে অনূর্ধ্ব-17 মহিলাদের বিশ্বকাপের সময় ভারতীয় ফুটবলের নির্বাচনে কবলে পড়েছিল। তখন বিশ্বকাপের জন্য তড়িঘড়ি করে একটা অস্থায়ী কমিটি তৈরি হয়। ভাবতে পারছেন, 2017 সাল থেকে ফেডারেশন চলছে কোনো সংবিধান ছাড়াই। কল্যাণের মতো একজন অযোগ্য ব্যক্তি ভারতের ফুটবল চালাচ্ছে। কত নিচে নেমে গিয়েছে এখন ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছিল ফিফা। সাম্প্রতিক সময় ভারতীয় ফুটবলে যে বিশৃঙ্খলা ও অব্যবস্থা ক্ষুব্ধ ছিল ফুটবল বিশ্বের নিয়ামক সংস্থা এবং সঙ্গে এএফসিও। এখনো পর্যন্ত সংশোধিত সংবিধান তৈরি করতে পারেনি ফেডারেশন। এআইএফএফ কে চিঠি লিখে ফিফা সংবিধান তৈরি করে নির্বাচনের সময়সীমা পর্যন্ত বেঁধে দিয়েছে। তা দ্রুত কার্যকরী না হলে ফের নির্বাচনে খাড়া পর্যন্ত নেমে আসতে পারে ভারতীয় ফুটবলে। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবল সংস্থার উপর নতুন করে চাপ বাড়ালো এএফসি। আইএসএল আয়োজন নিয়ে চিঠি লিখে স্পষ্ট উত্তর জানতে চেয়েছে তারা। এএফসি জেনারেল সেক্রেটারি এআইএফএফ এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণকে চিঠি লিখেছেন। সেখানে সরাসরি লেখা হয়, ভারতের শীর্ষ স্তরের লিগের অনির্দিষ্টকালের জন্য স্থগিত, যা গভীর উদ্বেগজনক। এর ফলে ক্লাবগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে, এমনকি বেতনও বিলম্বিত হচ্ছে। এটি ঘরোয়া এবং মহাদেশীয় ফুটবলের স্থিতিশীলতার জন্য আশঙ্কা। এর ফলে বর্তমান পরিস্থিতিতে এআইএফএফ ক্লাব লাইসেন্স প্রদানের কর্তৃত্ব হারাবে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। ক্রিকেটের ডায়েরি। বেনজির সিদ্ধান্ত, ভারতীয় ক্রিকেট বোর্ডের 9 সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। তার আগে 4 সেপ্টেম্বর দুবাই পৌঁছবে ভারতীয় দল। কিন্তু একসঙ্গে যাবেন না ক্রিকেটাররা। প্রত্যেকে নিজের শহর থেকে এশিয়া কাপ খেলতে যাবেন। এমন দৃশ্য ভারতীয় ক্রিকেট শেষ কবে দেখেছে তা মনে করা যাচ্ছে না। সাধারণত বিদেশে সিরিজ খেলতে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটাররা একটি নির্দিষ্ট শহরে একত্রিত হন। আগে অনেক সময় দিল্লিতে ক্রিকেটাররা একত্রিত হয়ে সেখান থেকে খেলতে যেতেন। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি বা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেও সেই ছবি ধরা পড়েছে। যাতায়াতের খরচ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বোর্ডের এক কর্তা বলছেন, 4 সেপ্টেম্বর সন্ধ্যায় ক্রিকেটাররা দুবাই পৌঁছাবেন। 5 সেপ্টেম্বর আইসিসি একাডেমিতে প্রথম অনুশীলন হবে। মুম্বাই থেকে সকলকে পাঠাতে হলে প্রথমে ক্রিকেটারদের এখানে আসতে হতো। এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। 16 জনের দলকে নেতৃত্ব দেবেন চরিত আসালাঙ্কা। চোট ছাড়িয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার ওয়াহিন্দু হাসরাঙ্গা। গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেননি চোটের জন্য। জিম্বাবুয়ের বিরুদ্ধে আগামী টি-20 সিরিজেও বিশ্রাম নেওয়া হয়েছে 28 বছরের এই ক্রিকেটারকে। জোরে বলার দুশমান চাবিরাকেও এশিয়া কাপের দলে রাখা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত এবং অভিজ্ঞদেরই নির্বাচন করা হয়েছে। এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে খেলতে হবে বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং এর সঙ্গে। আগামী 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। 15 সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ হংকং। 18 সেপ্টেম্বর রশিদ খানের আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন রজব বিনি। তার জায়গায় বসতে পারেন রাজীব শুক্লা। তিনি লম্বা সময় ধরে বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন রাজীব। বিসিসিআই আইন অনুযায়ী 70 বছর বয়সের পর আর কেউ বোর্ডের কোনো পদে থাকতে পারবেন না। মেয়াদ থাকলেও তাকে পদ ছাড়তে হবে। সেই হিসেবেই রজব বিনিকে পদ ছাড়তে হলো। বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিল বৈঠক বসেছিল। বৈঠকের মূল এজেন্ডা ছিল টিম ইন্ডিয়ার প্রধান স্পন্সর ড্রিম 11 সরে যাওয়ার পর বোর্ড এখন নতুন স্পন্সরের খোঁজে। একাধিক সংস্থা আগ্রহ প্রকাশ করলেও এখনো বোর্ড কাউকে বাছেনি। সেটা নিয়েই আলোচনা করতে অ্যাপেক্স কাউন্সিলে বৈঠক হয়। বোর্ড চাইছে আগামী 2.5 বছরের জন্য কোনো সংস্থাকে স্পন্সর করতে। যেহেতু সামনে এশিয়া কাপ রয়েছে, তাই তার আগে দ্রুততার সঙ্গে নতুন সংস্থাকে খুঁজছে বোর্ড। বুচিবাবু আমন্ত্রণমূলক সর্বভারতীয় ক্রিকেট প্রতিযোগিতায় তামিলনাড়ুর বিরুদ্ধে দাপটের সঙ্গে জিতেও শেষ চারে পৌঁছতে ব্যর্থ হল বাংলা। তামিলনাড়ুকে 6 উইকেটে হারালো বাংলা।
প্রথম ইনিংসে তামিলনাড়ু তোলা 201 রানের জবাবে বাংলা প্রথম ইনিংসে 241 রান তুলে সুবিধাজনক অবস্থায় শেষ করে। দ্বিতীয় ইনিংসে তামিলনাড়ু 213 রানে গুটিয়ে যায়। স্পিনার বিশাল ভাটি 6 উইকেট নেন। এবারে দলীপ ট্রফি পাখির চোখ করেছেন ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার। তারা প্রত্যেকেই ভারতের টেস্ট দলে ঢোকার লড়াইয়ে রয়েছেন। সেই লড়াইয়ে আরো খানিকটা পিছিয়ে পড়লেন মোহাম্মদ শামি ও মুকেশ কুমার। দলীপে প্রথম দিন নজর কাড়তে পারলেন না তারা। 2 বোলার ব্যর্থ হলেও নজর কেড়েছেন রজত পাতিদার, 17 রান করেছেন। পাশাপাশি নজর কেড়েছেন অনামিক দানিশ মালেওয়ার, 217 রানের পথে তিনি। আইসিসি একদিনের ক্রিকেট র্যাঙ্কিং এ প্রথম 2 স্থানে রয়েছেন শুভমান গিল এবং রোহিত শর্মা। শুভমান রয়েছেন 1 নম্বরে, তার পয়েন্ট 784। রোহিত দ্বিতীয় স্থানে, তার পয়েন্ট 756। চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। বোলারদের তালিকায় তৃতীয় স্থানে ভারতের কুলদীপ যাদব। 9 নম্বরে রবীন্দ্র জাদেজা। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। চ্যাম্পিয়ন্স লিগে ড্র আয়োজিত হয়েছে। সেখানে বেশ কঠিন লড়াই শেষ করে চ্যাম্পিয়ন পিএসজি। গ্রুপ পর্বেই তারা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনার মতো শক্তিশালী প্রতিপক্ষের। অন্যদিকে 15 বারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ গ্রুপে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের। শেষ মরশুম থেকে চালু হওয়া নিয়ম মেনে নতুন লিগ ফরম্যাটে প্রতিটি দল 8টি করে ম্যাচ খেলবে। 4টে হোম ম্যাচ, 4টে অ্যাওয়ে ম্যাচ। রিয়াল মাদ্রিদ এই নিয়ে পরপর 5 বার চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির মুখোমুখি হবে। তবে লিভারপুলের মাঠে রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা খেলবে তা অন্য একটি কারণেও আকর্ষক। ম্যাচটা যেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের কাছে ঘরে ফেরা। ইংল্যান্ডের এই ফুলব্যাকের উঠে আসা লিভারপুলের যুব দল থেকেই। গতবারের রানার্স ইন্টার মিলান ঘরের মাঠে খেলবে লিভারপুল আর্সেনালের বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। বার্সেলোনা ঘরের মাঠে খেলবে পিএসজি বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে চেলসির মতো দলের। জোর ছাড়িয়ে মাঠে ফিরেছেন বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা লিওনেল মেসি। মাঠে ফিরে এসে লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামিকে ফাইনালে তুললেন। তার জোড়া গোলেই অরল্যান্ডো সিটিকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে লিগস কাপের ফাইনালে পৌঁছালো ইন্টার মায়ামি। শেষ 10 মিনিটে কার্যত একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন মেসি। প্রথমার্ধের বেশিরভাগ সময়টাই কার্যত আধিপত্য বজায় রেখেছিল অরল্যান্ডো সিটি, যদিও গোল যেন কিছুতেই আসছিল না। অবশেষে ম্যাচের প্রথম পর্বের সংযুক্তির সময় অরল্যান্ডো সিটিকে গোল করে এগিয়ে দেন মার্কো পাসারিক। ইউএস ওপেনের ষষ্ঠ ম্যাচে আমেরিকা বেন শেলটন দ্বিতীয় রাউন্ডে 6-4, 6-2, 6-4 সেটে হারান স্পেনের পাবলো ক্যারোলান বুস্তারের বিরুদ্ধে। দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় একাদশ ম্যাচে হোলগার রুনে। তাকে 7-6, 2-6, 6-3, 4-6, 7-5 সেটে হারান ইয়ান লেনার্ড স্ট্রাফ। বিদায় নিয়েছেন ক্যাসপার রুডো। রাফায়েল কলিনন 6-4, 6-3, 3-6, 3-6, 4-6, 7-5 সেটে হারান রুডকে। মহিলা সিঙ্গেলসে এগোলেন বিশ্বের 1 নম্বর প্রতিযোগিতার শীর্ষ ম্যাচে আরেনা সাবালেঙ্কা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি 7-6, 6-2 সেটে হারান পোলিনা কুদেরমেটোভাকে। দ্বিতীয় রাউন্ডে অন্য ম্যাচে ইগা শিওটেক 6-1, 4-6, 6-4 সেটে হারান সুজান ল্যামেন্সকে। এলিনা রেবিকিনা 6-3, 7-6 হারান তেরেজা ভ্যালেস্তাবার বিরুদ্ধে। রিবাকিনার পরে প্রতিদ্বন্দ্বী এমা রাদুকানু। দ্বিতীয় রাউন্ডে রাদুকানু 6-2, 6-1 সেটে হারান জেনিস পিয়েনকে। ভারতীয় সময় রাত 11:30টায় জুরিখের লেথভিল স্টেডিয়ামে চলতি বছর ডায়মন্ড লিগের ফাইনালে আসর বসছিল। দেখার ছিল এই মুহূর্তে বিশ্বের সেরা 2 যাত্রী নীরজ আর ওয়েবারের মধ্যে কেমন টক্কর হয়। কিন্তু ইভেন্টের শুরুতেই যেন দেওয়াল লিখন পরিষ্কার হয়ে যায়। ওয়েবার প্রথম থ্রো 91.37, সেখানে নীরজের প্রথম থ্রো 84.35 মিটার। জ্যাভলিন ছোড়ার পরেই তার চোখে ওই ব্যক্তি ক্যামেরায় ধরা পড়ে। বোঝা যায় তিনি সন্তুষ্ট হতে পারেননি। দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ মাত্র 82 মিটার থ্রো করেন, আর সেখানে ফের একবার ওয়েবার থ্রো করেন 91.51 মিটার। শেষ পর্যন্ত 91.51 মিটার দূরত্ব জুড়ে এদিন ডায়মন্ড লিগে হিরোখচিত পারফরমেন্সের দুটি ছড়ালেন ওয়েবারই। তিনি চ্যাম্পিয়ন। ষষ্ঠ তথা শেষ থ্রোতে 85.01 মিটার ছুড়ে রূপক নীরজের। ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে থাকে তুমুল উত্তেজনা। এবার পেহেলগাঁও জঙ্গি হামলার পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কে বেশ প্রভাব পড়েছে। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের মুখোমুখি না হওয়ার দাবিও জানিয়েছে। তবে সেসব জল্পনা অবসান ঘটিয়ে এবার ভারতীয় দল এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে। ক্রিকেটের পাশাপাশি এবার হকিতেও শুরু হচ্ছে আরেকটা এশিয়া কাপের মহারণ। দুই ক্ষেত্রে এশিয়ার সেরা দলগুলো একই মঞ্চে লড়াই করতে নামবে। ক্রিকেটে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত যখন এশিয়া কাপের মঞ্চে নামতে প্রস্তুত, অন্যদিকে হকিতেও ভারতীয় দল বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য নামবে সবুজ ঘাসের ময়দানে।
2023 কমনওয়েলথ গেমস আয়োজন করতে চায় ভারত। এই প্রতিযোগিতার বিড করার অনুমতি দিয়েছে কেন্দ্র। আহমেদাবাদকে আয়োজক শহর হিসেবে মনোনীত করা হয়েছে। 2023 আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ও গ্রুপ লিগে ভারত পাকিস্তান ম্যাচও হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। 2034 অলিম্পিক্সের ছাড়পত্র পাওয়ার লক্ষ্যেই কমনওয়েলথ গেমস আয়োজন নিয়ে তৎপরতা তুঙ্গে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। মোহনবাগানের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার জেমি ম্যাকলারেন এবং অনিরুদ্ধ থাপার হালকা চোট রয়েছে। তবে বাগান শিবির আশাবাদী সপ্তাহখানেকের মধ্যে দুজনেই অনুশীলনে যোগ দিতে পারবে। তবে মূল চিন্তার জায়গা অন্য। এএফসি প্রতিযোগিতায় নামার আগে দলকে দেখে নেওয়ার জন্য প্রস্তুতি ম্যাচ পেলে ভালো হতো মলিনার, কিন্তু সেই মানের দল কোথায় পাওয়া যাবে? আইএসএল এর প্রায় সব দলের অনুশীলন বন্ধ। কলকাতা লিগের দলের সঙ্গে খেলে তো লাভ নেই, তাই শেষ পর্যন্ত থাকলেও হয়তো শক্তিশালী দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ পাবে না মলিনা। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।